করতে চাইছি। শ্যামপ্রসাদ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, ইন্দ্রজিৎ বলছেন যে আসলে বিজেপি হেরে যাবে বলে ভয় পাচ্ছে বলে তারা এমন পরিস্থিতি দেখাচ্ছে যে তৃণমূল হারতে হচ্ছে। আসলে বিজেপি নাকি হারছে, তৃণমূল জিতছে এবং তৃণমূল শান্তিপূর্ণভাবে গোটা প্রক্রিয়া করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন আপনারা এক্ষুনি হিংসা করবেন না, এক্ষুনি শব্দটা ব্যবহার করে। আমি দেখছি আরএসএস কর্মীর বাড়িতে হামলা, আরএসএস স্বয়ংসেবকের বাড়িতে হামলা হয়েছে, বিজেপির এজেন্টের বাড়িতে হামলা হয়েছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী বা কি করছে? সত্যি তো প্রশ্ন। 30 সেকেন্ড। প্রথমেই বলছি যে এতদিন যে সরকারগুলো রয়েছে সেই সরকার রাজনৈতিক দলের সরকার রয়েছে, বামফ্রন্টের সরকার আছে, তৃণমূলের সরকার আছে, অথবা মমতা ব্যানার্জির সরকার রয়েছে। এই প্রথম বাংলায় পশ্চিমবঙ্গের জনগণের সরকার হচ্ছে। সেই সরকার যখন আসছে, যারা এতদিন পার্টি করে খাওয়া দাওয়া করতেন, সংসার চালাতেন, তাদের তো ছেড়ে যাওয়ার একটা রাগ থাকবে। এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যারা বলছেন এই বাংলা শেষ কবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখেছে, সেটা যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে যে বলতে পারবে না, বা বয়স্ক যারা আসবে তারাও বলতে পারবে না। কারণ এগুলো রক্তাক্ত ইলেকশন দেখে অভ্যস্ত। হঠাৎ বিশ্বাস করতে পারছে না মানুষ যে এবার ইলেকশন হয়েছে। আওয়াজ কম করলে বিধানসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে 29 এপ্রিল। প্রথমেই আমি নির্বাচন কমিশনার মহোদয়কে বিনম্র শ্রদ্ধা জানাই। ওনার প্রচণ্ড তৎপরতা ও দক্ষতার মাধ্যমে গোটা পশ্চিমবাংলার যে বিধানসভা পরিচালনা দায়ভার গ্রহণ করে কঠোরভাবে উনি তা পালন করেছেন। বিনা রক্তপাতে একটা ঐতিহাসিক নির্বাচন সারা ভারতবর্ষের মানুষ দেখলেন, আমরাও দেখলাম, উপলব্ধি করলাম। বিনা রক্তপাতে কোনো মানুষের মৃত্যু না হয়েও এবারের এই যে 2026 সালের সাধারণ নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন যে পরিচালনা হলো, এতে করে নির্বাচন কমিশনার মহোদয়কেও এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি ও আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কেও বিনম্র শ্রদ্ধায় নমন করি। কিন্তু ভোট পরবর্তী যে পরিস্থিতি বর্তমানে পশ্চিমবাংলায় চলছে, নক্কারজনক ঘটনা আজকে দেখতে পেলাম যে স্বয়ং মমতা ব্যানার্জি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজের বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুম পাহারার জন্য নিজে সশরীরে হাজির হয়ে গেছেন এবং ওই স্ট্রং রুমের 100 মিটারের মধ্যে কোনো দলীয় গাড়ি বা কোনো পাবলিক ওখানে অ্যালাউ নেই। তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রং রুম পাহারার জন্য ভেতরে ঢুকে বসে আছেন। আর উনি যে গাড়ি নিয়ে এসেছেন সেই গাড়ির সঙ্গে একটা বিশাল গাড়ি, তৃণমূলের ফ্ল্যাগ, তৃণমূলের লোগো, তৃণমূলের স্লোগান লেখা যে গাড়িটি এসে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন যে কি অনৈতিক, অসাংবিধানিক একটা ডাকাতি করবার মানসিকতা নিয়ে যেভাবে ফাইল ডাকাতি করেছিলেন, সেইভাবে এই নির্বাচনে উনি বিপুল ভোটে হারছেন এবং পশ্চিমবাংলায় যে বিপুল বিক্রমে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতে চলেছে, উনি সেইটা আটকাবার জন্যে নানা রকম ওনার দলের নেতাদেরকে লেলিয়ে দিয়ে শশী পাঁজা, কুণাল ঘোষ থেকে আরম্ভ করে বিভিন্ন নেতাদের মাধ্যমে উল্টো পাল্টা মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্তি করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে উনি এই নির্বাচনের বিজেপির যে জয় সুনিশ্চিত হয়ে গেছে সেটাকে খণ্ডন করে উনি মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা
বিবৃতি দিয়ে মিথ্যা ভিডিও ছেড়ে মানুষকে বিভ্রান্তি করছে। এই কারণে উনি বুঝে গেছেন যে কাউন্টিং এজেন্টে ওনার দলের লোকই হয়তো ঠিক মতো পাবেন না, এটা উনি বুঝে গেছেন। অনেক নেতা মন্ত্রী ইতিমধ্যেই চুপচাপ হয়ে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রং রুম পাহারা দেওয়ার নাম করে সেখানে ঢুকে বসে আছেন। আর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে 100 মিটারের ভিতরে প্রবেশ করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেই গাড়ির সামনে বসে পড়েছে, শুয়ে পড়েছে, কোনো অবস্থাতেই সেই গাড়ি যাতে ভেতরে না নিয়ে যাওয়া হয়। এবং গাড়ির ভেতরে যে দুজন বসে আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়া তাদের বুম নিয়ে গিয়ে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে 100 মিটারের ভিতরে কেন এই তৃণমূলের দলীয় এত বিশাল একটা গাড়ি, কি কারণে এসেছে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি আছে গাড়ির ভেতরে, আমরা জানতে চাই। সেই বিষয়টা জানতে চাওয়ার জন্যে যে পুলিশের তৎপরতায় ওই গাড়িটি ওই স্ট্রং রুমের কাছাকাছি নিয়ে এসে 100 মিটারের ভেতরে প্রবেশ করিয়েছে, পুলিশ কোনো সদুত্তর দিতে পারছে না। তার মানে কি? তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে ওই গাড়িতে হয়তো তৃণমূলের ছাপ্পা দেওয়া ইভিএম মেশিন লোড করা আছে। এখানে এই স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন ছিনতাই করে এই ব্যালট, এই ইভিএম, যাতে তৃণমূলের পক্ষে ভোট দেওয়া ইভিএম মেশিন হয়তো আছে, তা না হলে প্রকাশ করছে না কেন? কেন দেখাচ্ছে না? প্রশাসনকে কেন দেখাচ্ছে না? কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কেন এটা দেখানো হচ্ছে না? এই রকমভাবে একটা প্রহসন তৈরি করে আর ওনার দলের ক্যাডারদেরকে লেলিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বলছে গো ব্যাক কেন্দ্রীয় বাহিনী। যে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় আজকে গোটা পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন বিনা রক্তপাতে, বিনা মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে একটা সুন্দর নির্বাচন পরিচালনা হলো, সেই কেন্দ্রীয় বাহিনী কি বলছে গো ব্যাক স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে খিস্তি খেউরি করে গালিগালাজ করে তাদেরকে প্রতিহত করে। এটা হচ্ছে পরিকল্পিতভাবে, কারণ দিদির একটা লাশ চাই। দিদি চাইছে এই কেন্দ্রীয় বাহিনীকে এমনভাবে উত্তেজিত করো, উত্তেজিত করে তারা গুলি চালাতে বাধ্য হয়। আর সেটা নিয়ে এই কাউন্টিংয়ের আগে পর্যন্ত উনি নতুন করে ছক কষে রাজনীতি করবার একটা পরিকল্পনা নিয়ে উনি ধর্নায় বসছেন। কখনো শশী পাঁজা, কখনো কুণাল ঘোষকে দিয়ে উল্টো পাল্টা বিবৃতি দিয়ে তৃণমূল 230টা আসন পাবে। সমস্ত এক্সিট পোল যেখানে দেখাচ্ছে বিজেপি 180, 190, 220, কোথাও 170, এইভাবে এক্সিট পোলগুলো আসছে। দিদির মাথা খারাপ হয়ে গেছে। তাই দিদি এই নতুন নাটক তৈরি করে লাশ চাই দিদির এখন। কেন্দ্রীয় বাহিনীকে উত্তেজিত করে তাদের নানা রকমভাবে হ্যাকেল করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নোংরা কথা বলে গো ব্যাক কেন্দ্রীয় বাহিনী বলে নানা রকমভাবে তাদেরকে বীতশ্রদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে কেন্দ্রীয় বাহিনী উত্তেজিত হয়ে হয়তো একটা ফায়ার করে ফেলে, কেউ মারা যায়। আপনারা দেখলেন না, একজন বৃদ্ধ মারা গেছে, তার মারা যাওয়ার কারণটা একটা স্বাভাবিক ঘটনা, তাকে রং চড়িয়ে ভিডিও করে কেন্দ্রীয় সেনার বাহিনীদের ওপরে দোষ চাপিয়ে তারা নাকি ঠেলাঠেলি করে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাবা ছেলে একসঙ্গে ভোট দিতে এসে তার শারীরিক কন্ডিশন এমনি খারাপ ছিল, একটু হয়তো ধাক্কাধাক্কি লেগেছে, কিন্তু দোষ চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তার মানে কেন্দ্রীয় বাহিনীর দ্বারাই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, এটা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে প্রতি মুহূর্তের মধ্যে মানুষের হাতে হাতে মোবাইল, এই যে ডিজিটাল ইন্ডিয়া, এই স্টার্ট আপ ইন্ডিয়ার এই যে মাধ্যম, আজকে গোটা সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ হয়ে গেছে যে দিদির এই নাটকটাও ধোপে টিকলো না। কারণ দিদি ভোটে তো বৈতরণী পার হবার জন্যে আগে যেমন 2021 সালে পা ভেঙে হুইল চেয়ার নিয়ে ফুটবল মেরে একটা নাটক করেছিল,
যে সিম্প্যাথি ভোট আদায় করবার জন্যে, কিন্তু সেইটাও বহু চেষ্টা করেছিল দিদি যে এই 2026-এর নির্বাচনেও সেই ধরনের একটা নাটক করে জনমানুষের মধ্যে একটা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে চেয়েছিল যে মানুষের কাছ থেকে সহানুভূতির ভোট আদায় করবার জন্যে তিনি নানা রকম ছল চাতুরি আইপ্যাককে কাজে লাগিয়ে নানা রকমভাবে বীতশ্রদ্ধ করবার পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের শ্রদ্ধেয় নির্বাচন কমিশন যথেষ্ট দক্ষতার সঙ্গে, যথেষ্ট পারদর্শিতার সাথে তার যে তৎপরতা, আজকে এই বিধানসভা নির্বাচন হয়েছে সর্বাঙ্গ সুন্দর। তবুও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, আমার কাছেও ভিডিও রয়েছে, ইভিএম মেশিনের মধ্যে পিচবোর্ড চিটিয়ে দিয়ে, স্যালোটেপ চিটিয়ে দিয়ে, বিজেপির সিম্বলটাকে আড়াল করে দিয়ে যাতে মানুষ বিভ্রান্তি হয়ে অন্য জায়গায় ভোট দেয়, এর ষড়যন্ত্র ধরাও পড়েছে। অনেকগুলো জায়গায় এই রকম ঘটনা ঘটেছে যে এই ভোটকে নানা রকমভাবে প্রহসনে পরিণত করে ভোট লুট করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা চরমভাবে ব্যর্থতার মধ্যে দিয়ে আজকে উনি হতাশায় এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, উনি এখন নতুন খেলায় মত্ত হয়েছে। তাই ইভিএম চুরি করার রাস্তাঘাটে আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী এরা তৎপরতার সঙ্গে সেই গাড়িতে কোনো সেনাবাহিনী নেই, কোনো পুলিশ নেই, ওনার সরকারি যে সমস্ত প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট যারা ছিল তাদের সঙ্গে করে নিয়ে টোটোয় করে, অটোয় করে, বিভিন্ন গাড়ির মাধ্যমে ইভিএম নিয়ে যাচ্ছে, রাস্তায় ধরা পড়েছে, সেগুলোকে চেক করার চেষ্টা চলছে। চারিদিক দিয়ে একটা জাল বিছানো হয়েছে ওনার হারমাত বাহিনীদের দ্বারা, নতুন করে সন্ত্রাসের বাতাবরণ করে এই ইভিএম চুরি করে এই নির্বাচনে জিতে বাজিমাত করবার পরিকল্পনা করেছেন। উনি এখন থেকে হুমকি দিচ্ছেন যে 4 তারিখের পর তো কেন্দ্রীয় বাহিনী থাকবে না, 4 তারিখের পর নির্বাচন কমিশনারের আর তৎপরতা থাকবে না, আর কে বাঁচাবে? এই ধরনের নানা রকমভাবে বিজেপির কর্মীদের বাড়িতে, বেহালায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তার বাড়ির মহিলাদের পর্যন্ত অত্যাচার, এখনো গণনা হয়নি, সরকারে আসেনি, এখন থেকেই ওরা মাঠে নেমে পড়েছে ভয়ের বাতাবরণ তৈরি করে। এইভাবে নোংরা খেলায় মত্ত হয়ে তারা মাঠে নেমে পড়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এই নোংরা কাজে লিপ্ত হয়ে পড়েছে। এটা হচ্ছে পৃথিবীতে সবথেকে ঘৃণ্যতম একটা নিন্দনীয় ঘটনার সাক্ষী এই 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখছি, উপলব্ধি করছি। ছি 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 ছি, ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে। উনি জেতবার জন্য এতটা মরিয়া হয়ে পড়েছে, উনি ভবানীপুর কেন্দ্রে বিপুল ভোটে হারবে সেটা উনি মর্মে মর্মে উপলব্ধি করছেন। তাই ইভিএম চুরি করার জন্য উনি তার গাড়িকে পাঠিয়ে দিয়েছে অনেকগুলো ইভিএম মেশিন, হয়তো সেই ইভিএমের মধ্যে তৃণমূলের পক্ষে ভোট দেওয়া আছে, এ ধরনের কিছু ইভিএম নিয়ে ওনার কেন্দ্রের যে ইভিএম তার সঙ্গে বদলা বদলি করে উনি রেজাল্টকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওনার যে হার হবে সেই লজ্জা থেকে বাঁচবার জন্যে উনি এইভাবে নতুন 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 নাটক তৈরি করে ওনার দলের নেতাদেরকে উল্টো পাল্টা জিতবে বাংলা এই ধরনের স্লোগান দিয়ে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আজকের এই বক্তব্য আমি রাখতে বাধ্য হলাম, কারণ হচ্ছে টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যে ঘটনাগুলো আমি দেখছি আমি প্রচণ্ড উদ্গ্রীব হয়ে পড়েছি। তাই আমাকে আসতে হলো আবার একটা ভিডিও করবার জন্যে। আমি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে, সমস্ত সারা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে এবং রাজ্যের নেতৃত্ব এবং জেলার নেতৃত্বের কাছে আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ করছি যে আমাদের যে কাউন্টিং এজেন্ট হিসেবে যে সমস্ত যোদ্ধারা যাবেন কাউন্টিং করতে,
কঠোরভাবে মনোনিবেশ করে প্রতিটি ইভিএম মেশিনের যে 17C ফর্মের যে উল্লেখিত কত ভোটার এবং কত ভোটার পোল হয়েছে, মহিলা কত, পুরুষ কত, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট এই 17C যে ফর্ম যে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আমরা পেয়েছি, তার উপরে সমস্ত যে ইভিএম মেশিনে সিল করা হয়েছে, এজেন্টদের বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের সেখানে স্বাক্ষর আছে। এইগুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ইভিএম মেশিন খোলার পরে যেন কাউন্টিং শুরু হয়। এতে প্রচণ্ড দক্ষতা এবং তৎপরতা নিয়ে আমাদের যে এজেন্টরা যাবেন, আমি করজোরে অনুরোধ করছি। কারণ 2021 সালের যে বিধানসভা নির্বাচনে যে নারকীয় কাণ্ড ঘটেছে, ভোট পরবর্তী পর্যায়ে হাজার হাজার কর্মীদেরকে গৃহহীন হয়েছেন। আপনি চোখের কোনো সমস্যা আছে আপনাদের বাড়িতে? না, কিছু নেই। নেই তো? না। আচ্ছা। প্রচণ্ড দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। একদম কাউন্টিংয়ের শেষ পর্যন্ত দাঁতে দাঁত চিপে খাবার জন্য উদগ্রীব হবেন না। পেট পুড়ে খেয়ে যাবেন বাইরে থেকে, তারপর গণনা কেন্দ্রে ঢুকবেন। জল হয়তো অ্যালাউ করবে না। এই খাবার জন্যে অনেক এজেন্ট টেবিল ছেড়ে দিয়ে চলে আসে, আর তার সুযোগ নেয় আইপ্যাকের কিছু চামচা, তারা সক্রিয় থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে সমস্ত ওলট পালট করে দেয়, টাকার বান্ডিল নিয়ে যায়। অনেক খেলা 2021 সালে আমরা দেখেছি। শেষ রাউন্ডের যে কাউন্টিং, সেই কাউন্টিংয়ের একদম শেষ পর্যায়ে ইভিএম থেকে যে রিপোর্ট, সেটা ওয়েবকাস্টিংয়ে দেখানোর নির্দেশ দিয়েছেন। সিসিটিভি ফুটেজ আপনারাও নিজেরা গিয়ে সেটাকে পরীক্ষামূলকভাবে দেখার চেষ্টা করবেন। যে সরকারি আধিকারিকরা আছে তারাও আপনাদেরকে এটাকে দেখাতে চাইবে না। তারা নাটক করে বিভিন্ন কথায় ভুলিয়ে ভালিয়ে আপনাকে মোটিভেশন করবার চেষ্টা করবে। তাই প্রচণ্ড সতর্কতার মধ্যে এই কাউন্টিংয়ে আপনাদেরকে তৎপর হয়ে কাজ করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আজকে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একটা নবদিগন্তের সূচনা হতে চলেছে। পশ্চিমবাংলায় আমাদের শ্রদ্ধেয় প্রয়াত বাংলার নয়নের মণি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের পশ্চিমবাংলা আজকে 2026 সালে বিজেপির জয়যাত্রার পথকে ত্বরান্বিত করবার জন্যে গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটি বিধানসভার ভারতীয় জনতা পার্টি তারা দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে ভারতীয় জনতা পার্টির ইভিএম মেশিনের মধ্যে তাদেরকে কুক্ষিগত করবার একটা প্রয়াস নিয়ে তারা রাজনীতির ময়দানে খেয়ে না খেয়ে, পরিবারের প্রতি নজর না দিয়ে মাঠে ময়দানে পড়ে থেকে ছুটোছুটি দৌড়দৌড়ি করে এই যে 1 মাস ধরে প্রচার মাধ্যমের দ্বারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। মানুষ আমাদের অনুকূলে ভোট দিয়েছে। কারণ সর্বকালীন রেকর্ড এবারের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন সর্বকালীন রেকর্ড। কারণ তার দায় একমাত্র আমাদের নির্বাচন কমিশনারের যথেষ্ট তৎপরতার মাধ্যমে আজকে এই
2026-এর বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। আর তার পরবর্তীকালে যে বিভিন্ন বিভিন্ন এক্সিট পোল, ওপিনিয়ন পোল আসতে শুরু করেছে, যেদিন ভোট শেষ হয়েছে অর্থাৎ 29 তারিখে রাত্রে থেকে যতগুলো এক্সিট পোল এসেছে, সেই এক্সিট পোলগুলো প্রত্যেকটিতে বিজেপির অনুকূলে 150 থেকে 175 চাণক্যের মতো চ্যানেল, আরও বহু চ্যানেল আপনাদের দেখিয়েছে যে বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে বিপুল বিক্রমে ক্ষমতায় আসতে চলেছে। এর মধ্যে এই ন্যারেটিভ, এইটাকে খণ্ডন করবার জন্যে তৃণমূলের কিছু পেটোয়া চ্যানেলও মিথ্যা ভিডিও প্রকাশ করে, মিথ্যা প্রোপাগান্ডা করে তারা একটা খবর বাজারে ছড়িয়ে দিয়েছে যে এবারের বাংলা বিজেপি, তৃণমূল জিতবে। এইরকমভাবে এক্সিট পোল তারাও তৈরি করে ওদের কর্মীদেরকে মনোবলকে চাঙ্গা করার জন্যে শেষ রাউন্ডের গণনা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাতে উৎসাহিত হয় তার জন্য একটা বাজে ন্যারেটিভ তৈরি করে তৃণমূলের পক্ষেও কিন্তু কয়েকটি চ্যানেল এই খবর প্রকাশ করেছে, ফেক নিউজ। এই ফেক নিউজ প্রকাশ করার মাধ্যমে তৃণমূলের কর্মীদের অক্সিজেন দিয়ে বাজিমাত করতে চাইছে। অনেক আচ্ছা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছে যে আর কোনো চান্স নেই, এবারের নির্বাচনে বিজেপি জিতছে, এটা নিশ্চিত হয়ে গেছে। তাদের আচার আচরণ, তাদের ভাবভঙ্গি, কথাবার্তা, হাটে বাজারে আমরা উপলব্ধি করছি। তৃণমূলের নেতাদের মুখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে আমচুর হয়ে গেছে তৃণমূলের নেতাদের। এটা আমরা উপলব্ধি করছি, চোখে দেখতে পাচ্ছি যে তারাও বুঝতে পেরেছে এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফিরে আসার কোনো চান্স নেই। তাই দিদি নতুন নাটক তৈরি করে, নতুন ভিডিও প্রকাশ করে, বিজেপির বিরুদ্ধে উল্টো ন্যারেটিভ তৈরি করে তারা এই খেলায় মত্ত হয়েছে। এখনো পর্যন্ত কিছু চটিচাটা পুলিশ আছে, যে চটিচাটা পুলিশদের তত্ত্বাবধানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের যে ইভিএম স্ট্রং রুমে রাখা হয়েছে, পুলিশের যথেষ্ট তৎপরতার মাধ্যমে ওই গাড়িটিকে 100 মিটারের ভিতরে প্রবেশ করিয়ে তারা একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। পুলিশের তৎপরতায় হচ্ছে এটা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশের তৎপরতায় আজকের দিনে নতুন করে আর একটা বাতাবরণ তৈরি করতে চাইছে যে কোনো অবস্থাতেই শান্তিপূর্ণভাবে কাউন্টিংটা যাতে না হয় এবং বিভ্রান্তি তৈরি করে ইভিএম লুট করে ইভিএম বদলে দিয়ে ওনারা একটা নতুন খেলা খেলতে চাইছে। এটা পুলিশের প্রচণ্ড সহযোগিতা আমরা চোখে দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী আছে, তাকে আড়াল করে ওনারা সেই গাড়িটিকে পাহারা দিচ্ছে। বিজেপির কর্মীরা রাস্তায় বসে পড়েছে, তারাও বলছে দেখতে চাই এই গাড়ির মধ্যে কি আছে। এখন এটা তো আধ ঘন্টা আগের খবর আমি বললাম, এখন কি পরিস্থিতি খবর দেখলেই আমি বুঝতে পারবো। তাই আমি আজকে এটা বাধ্য হয়ে এই নতুন করে আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি রাজ্যের সমস্ত নেতৃত্বের কাছে বার্তা দিতে চাই, আপনারা সজাগ দৃষ্টিতে কঠোরভাবে শ্রদ্ধেয় অমিত শাহজির কাছে আবেদন করুন যে এই রকম নোংরা খেলা, বিভিন্ন যে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন চুরি করার, পাল্টে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই রাজ্য সরকারের পুলিশ এবং তৃণমূলের হারমাদ বাহিনীরা। আর কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ করে রেখে দেবার গভীর ষড়যন্ত্র করে তারা যাতে ওই স্পটে
বেশি ঘেঁষতে না পারে তারও একটা বাতাবরণ তৈরি করেছে। তাই আমি বারে বারে আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধায় আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করুন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল এবং আমাদের জ্ঞানেশজির কাছে যে এই সমস্ত রিপোর্ট আপনারা পাঠান এবং তাদের দরবারে আপনারা সশরীরে হাজির হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নইলে আমাদের সমস্ত পরিশ্রম, আমাদের স্বপ্ন সমস্ত জলাঞ্জলি হয়ে যাবে। আবার একটা 2021-এর পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যে আমার দলের নেতা কর্মী তাদের কাছে আমি বিশেষভাবে বার্তা দিচ্ছি, আপনারা প্রচণ্ড কঠোর মনোভাব নিয়ে এই কাউন্টিংয়ে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দাঁতে দাঁত চেপে শেষ রিপোর্ট সংগ্রহ করে বুথ ভিত্তিক ভোটের যে ফলাফল, প্রতিটি বুথের যে কত ভোট পড়েছে এর ফলাফল পর্যন্ত সংগ্রহ করে তারপরেই আপনারা কাউন্টিং হল থেকে বেরিয়ে আসবেন। এটা আমি কাতর আবেদন জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে। পরিশেষে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আমি আমার এই ভিডিও, আমি আমাদের যে গ্রুপ আছে, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অল ইন্ডিয়া বিজেপি, শক্তিশালী বিজেপি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন চ্যানেল শফিকুল্লাহ থেকে আরম্ভ করে সমস্ত যে গ্রুপে যারা রয়েছেন সেই গ্রুপে আমি এই ভিডিওটি আমি এখনই পোস্ট করব। আমি করজোরে শেষে অনুরোধ করছি আমাদের জেতা ম্যাচ যাতে হেরে যেতে না হয়। আবার একটা 2021-এর যে ঘৃণ্য রাজনীতি আমাদের দেখতে না হয়। আমাদের 355 জন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকের জীবন বলিদান হয়েছে। আর নতুন করে কোনো মায়ের কোল খালি যেন না হয়, কোনো বোনের যেন ভাই চলে না যায়, কোনো স্ত্রীর যেন স্বামী চলে না যায়, কোনো সন্তানের পিতা যদি না চলে যায়, তার জন্যে আপনাদের আর একটু তৎপরতার মাধ্যমে এই মাত্র 2 দিন আপনারা কঠোর ধৈর্যের পরিচয় দিন এবং কাউন্টিংয়ে আপনারা বিজয়কে হাসিল করুন। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির সরকার হওয়া উচিত ছিল পশ্চিমবাংলায়, তা কিন্তু হয়নি। আমরা বিগত 45 বছর ধরে শপথ নিয়ে এসেছি কবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হবে। অন্যান্য ভারতবর্ষের 23টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, এনডিএ জোট ও এককভাবে বিজেপির সরকার গঠন হয়েছে, চলছে খুব সুন্দরভাবে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, আমাদের রাজ্য, আমাদের এই পুণ্যভূমি পশ্চিমবাংলায় এইবারই শেষ সুযোগ, এই শেষ সুযোগ ভারতীয় জনতা পার্টির অনুকূলে মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তারা তো কোনো দোষ করেনি, তারা তো এই রাজ্যে সরকার গঠন করবার জন্যে তাদের যথেষ্ট মনোনিবেশ করেছেন এবং ঘর থেকে যারা অতীতে দেখা গেছে বহু বিত্তশালী মানুষ, সেই ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা সেই সব মানুষরা ফ্ল্যাট থেকে নেমে আসতো না। অনেক গ্রাম বাংলাতেও অনেক ফ্যামিলি আছে যারা ভোট দিতে যেত না। এবারে কিন্তু সর্বাত্মকভাবে 90 থেকে 95% যে ভোটাধিকার প্রয়োগ করেছে জনতা জনার্দন, তাদেরকে বিনম্র শ্রদ্ধায় নমন করি, তাদের প্রণাম জানাই যে ভোটাররা এইভাবে ভোট দিয়ে একটা পরিবর্তনের যে আমরা সংকল্প নিয়েছি সেই সংকল্পকে সার্থক রূপ দেবার জন্যে
ভারতীয় জনতা পার্টির অনুকূলে মানুষ ভোট দিয়েছেন। তাই পরিশেষে আমি আবার বলছি, আমার ভারতীয় জনতা পার্টির যারা বরিষ্ঠ নেতৃত্ব, জেলা মণ্ডল স্তরের নেতৃত্ব আছে, তাদের কাছে বিনম্র নিবেদন করছি, কাউন্টিংয়ের উপরে প্রচণ্ড নজর দিন, প্রচণ্ড নজর দিয়ে শেষ রাউন্ড পর্যন্ত আপনারা থাকুন। নানা রকম ভয় ভীতি প্রদর্শন করবে, ভয়কে জয় করে নিজের জয়টাকে ছিনিয়ে আনুন। এই বলে সকল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমি গৈরিক অভিনন্দন জানাই, এবং ভারতীয় সেনাবাহিনীর যে সমস্ত পদাধিকারী অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের যে সমস্ত অফিসাররা এসেছেন এই রাজ্যের ভোট পরিচালনা করতে, সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ায় সামিল হয়ে তাদের যথেষ্ট তৎপরতার মধ্যে দিয়ে ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, তাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আর বিভিন্ন রাজ্য থেকে যে কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব এসেছেন, আমাদের পশ্চিমবাংলায় সংকল্প নিয়েছেন পশ্চিমবাংলায় বিজেপিকে আনতেই হবে, তাদেরকেও আমি বিনম্র চিত্রে শ্রদ্ধায় তাদের নমন করে আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।